এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মান্ত্রা। দেখো, অনেক দিন পর আমরা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। কারণ সামনে তোমাদের অনেকগুলো এক্সাম রয়েছে, ঠিক আছে, যেখানে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্ট থেকে প্রচুর কোশ্চেন তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, স্পেশালি যারা প্রিপেয়ার করছো ডব্লিউবিসিএস এবং তার পাশাপাশি হচ্ছে রেলওয়ে এবং আদার্স সেন্ট্রালের এক্সামের জন্য। সেখানে কিন্তু এনভায়রনমেন্টের উপর খুব বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। ওকে, তাই আজকে আমরা 30টা কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি, এটা স্পেশালি ফর এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। ওকে, তোমাদের আপকামিং সিভিল সার্ভিসকে মাথায় রেখেই এবং তার সাথে সাথে অন্যান্য এক্সামেরও তোমাদের কিন্তু প্রিপারেশনের জন্য আমরা কিন্তু এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন রেখেছি। ওকে, দেখো, দেরি না করে শুরু করে দেওয়া যাক আমাদের প্রথম কোশ্চেন। এবার থেকে কিন্তু আমাদের চ্যানেলে আবার আগের মতোই কিন্তু ভিডিও আসবে, তাই তোমরা কিন্তু অবশ্যই টিসিএস মান্ত্রা ডাব্লিউবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করে রাখবে এবং অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, কারণ এখানে আমরা বিভিন্ন রকম আপডেট দিয়ে থাকি আপকামিং পরীক্ষার জন্য এবং তার পাশাপাশি হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড ইনফরমেশনও কিন্তু শেয়ার করা হয় এবং এখন থেকে নিয়মিত আবার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসতে থাকবে। ওকে, সো কিপ ওয়াচিং অ্যান্ড স্টে উইথ আস। দেখো, ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ এনভায়রনমেন্টাল এডুকেশন? তাহলে এনভায়রনমেন্টাল এডুকেশনের প্রাইমারি পারপাস কি, বেসিক উদ্দেশ্যটা কি? চারটে অপশন। অপশন এতে দেখো রয়েছে টু স্টাডি হিস্ট্রি, অপশন বিতে রয়েছে টু ইনক্রিজ পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড নলেজ অফ এনভায়রনমেন্টাল ইস্যুস, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে টু প্রমোট ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে টু ইগনোর ন্যাচারাল হ্যাজার্ডস। তাহলে হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ এনভায়রনমেন্টাল এডুকেশন? তাহলে এনভায়রনমেন্টাল এডুকেশনের যে প্রাথমিক উদ্দেশ্যটা কি? এক্ষেত্রে কিন্তু দেখো সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বি, টু ইনক্রিজ পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড নলেজ অফ এনভায়রনমেন্টাল ইস্যুস। তাহলে পাবলিক অ্যাওয়ারনেসকে ইনক্রিজ করা এবং তার সাথে সাথে এনভায়রনমেন্টাল পরিবেশ সংক্রান্ত ইস্যু নলেজকে এনহ্যান্স করা। ওকে, সো রাইট আনসার ইজ অপশন বি। তো আমরা অপশন বি এর পাশে টিক মার্ক করে নিলাম। ওকে, নেক্সট চলে আসবো। দেখো আমরা কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এ দেওয়া রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য 3 আর্টস অফ এনভায়রনমেন্টাল কনজারভেশন? তাহলে এদের মধ্যে যে এনভায়রনমেন্টের ক্ষেত্রে তিনটে আর খুব ইম্পর্টেন্ট বলা হয়। ওকে, রিডিউস, রিইউজ, রিসাইকেল। দেখো আমরা অলরেডি কিন্তু উত্তরটা বলেই দিলাম। ওকে, সো তিনটে আর এর মধ্যে এখানে কিন্তু তোমাদের অড ওয়ান আউট করতে হবে, যে আরটা কিন্তু সঠিক নয় সেটাকে তোমাদের খুঁজে বার করতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য 3 আর্টস ইন অফ দ্য এনভায়রনমেন্টাল কনজারভেশন? চারটে অপশন। অপশন এতে দেওয়া রয়েছে রিডিউস, অপশন বিতে দেওয়া রয়েছে রিইউজ, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে রিমুভ, অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে রিসাইকেল। So here the right answer is option C, remove. So 3R এর মধ্যে remove is not applicable for environmental conservation, right? So here option C is the correct answer. নেক্সট চলে আসবো। দেখো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে দেওয়া রয়েছে দ্য মন্ট্রিয়াল প্রোটোকল ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মন্ট্রিয়াল প্রোটোকল যেটা অ্যাডাপ্টেড করা হয় 1987-এ, এটা ইন্টারন্যাশনাল ট্রিটি, এটা একটা আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার উদ্দেশ্য কি ছিল? তাই তো, তাহলে মন্ট্রিয়াল প্রোটোকল তার উদ্দেশ্য কি ছিল? এক্ষেত্রেও দেখো চারটে অপশন। অপশন এতে দেওয়া রয়েছে প্রোটেক্টিং দ্য ওজোন লেয়ার, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে প্রমোটিং নিউক্লিয়ার এনার্জি, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে রিডিউসিং ইন্টারন্যাশনাল ট্রেড, অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে কন্ট্রোলিং পপুলেশন গ্রোথ। তাহলে মন্ট্রিয়াল প্রোটোকল যেটা অ্যাডাপ্টেড করা হয়েছিল 1987-এ, যে ট্রিটি স্বাক্ষরিত হয়েছিল, তার উদ্দেশ্য কি ছিল? দেখো কানাডার মন্ট্রিলে এটা কিন্তু হয়েছিল 1987-তে। ওকে, তার উদ্দেশ্য ছিল হচ্ছে ওজোন লেয়ারকে প্রোটেক্ট করা, যেভাবে ডিপ্রেশন হচ্ছে ওজোন লেয়ার, সেটাকে প্রোটেক্ট করাটাই ইউনিভার্সালি তার উদ্দেশ্য ছিল। সো ইয়ার অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। সো অপশন এ এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। অ্যান্ড মন্ট্রিল ইজ সিচুয়েটেড ইন, দেখো আমরা লিখে নেব, সেটা হচ্ছে কানাডা। ওকে, দেখো নেক্সট
চলে আসবো কোশ্চেন নাম্বার 4। দেখো কোশ্চেন নাম্বার 4-এ দেওয়া রয়েছে হোয়াট ইজ দ্য মেইন কজ অফ অ্যাসিড রেন। তাহলে অ্যাসিড রেনের মেইন কজ কি, কি কারণ? চারটে অপশন। অপশন এতে দেখো দেওয়া রয়েছে ডিফরেস্টেশন, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে নাইট্রোজেন অক্সাইডস অ্যান্ড সালফার ডাইঅক্সাইড এমিশনস, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে সোলার এনার্জি ইউসেজ। তাহলে অ্যাসিড রেনের দেখো মেইন কজ কি না, যখন আমরা জানি যে আমাদের ভারতবর্ষের অনেক স্থাপত্যই কিন্তু অ্যাসিড রেনের প্রভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাজমহল কিন্তু অ্যাসিড রেনের জন্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সেটা কিন্তু মেন তার জন্য যেটা দায়ী সেটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, ওকে, NO2, এবং তার সাথে সাথে সালফার ডাই অক্সাইড, ওকে, SO2। তাহলে নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের এমিশনের জন্যই কিন্তু অ্যাসিড রেন হয়ে থাকে। সো হিয়ার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা অপশন বি এর পাশে টিক মার্ক করে নেব। তো আমরা কোশ্চেন নাম্বার 5-এ, কোশ্চেন নাম্বার 5-এ বলেছে হোয়াট ইজ দ্য প্রসেস অফ প্ল্যান্টিং ট্রি ইন অ্যান এরিয়াজ আর ফর্মিং আ ফরেস্ট ইজ কল্ড। তাহলে ট্রি প্ল্যান্টিং এর প্রসেসটা যেটা একটা ফরেস্ট ফর্ম করা হয় সেটাকে কি বলা হয়? ওকে, চারটে অপশন। অপশন এতে দেখো রয়েছে ডিফরেস্টেশন, অপশন বিতে রয়েছে অ্যাফরেস্টেশন, অপশন সিতে রয়েছে আরবানাইজেশন অ্যান্ড অপশন ডিতে রয়েছে এগ্রিকালচার। তাহলে ফর্মিং আ ফরেস্ট, দ্য প্রসেস অফ প্ল্যান্টিং ট্রি ইজ কল্ড হচ্ছে অ্যাফরেস্টেশন। সো অ্যাফরেস্টেশন মানে গাছ লাগানো, ডিফরেস্টেশন মানে বৃক্ষচ্ছেদন করা। ওকে, সো হেয়ার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তাই অপশন বি এর পাশে আমরা টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6। দেখো কোশ্চেন নাম্বার 6-এ বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রিনিউয়েবল সোর্স অফ এনার্জি। তাহলে এদের মধ্যে কোনটা পুনর্ব্যবহারযোগ্য শক্তির উদাহরণ, রিনিউয়েবল সোর্স অফ এনার্জির উদাহরণ? চারটে অপশন। অপশন এতে রয়েছে কোল, অপশন বিতে রয়েছে ন্যাচারাল গ্যাস, অপশন সিতে রয়েছে সোলার এনার্জি, অপশন ডিতে রয়েছে দেখো পেট্রোলিয়াম। তাহলে রিনিউয়েবল সোর্স অফ এনার্জির উদাহরণ হচ্ছে কিন্তু সোলার এনার্জি, যাকে আবার হচ্ছে নতুন করে ব্যবহার করা যায়, যেটাকে বাংলায় বলা হয় সৌরশক্তি। ওকে, নেক্সট চলে আসবো দেখো আমরা কোশ্চেন নাম্বার 7। দেখো কোশ্চেন নাম্বার 7-এ বলেছে ইআইএ স্ট্যান্ড ফর হুইচ এনভায়রনমেন্টাল টুল। তাহলে ইআইএ কোন এনভায়রনমেন্টাল টুলের সাথে রিলেটেড? এক্ষেত্রেও চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এতে দেখো দেওয়া রয়েছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাকশন, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে ইকোলজিক্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে এনভায়রনমেন্টাল ইন্টারনাল অডিট। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে দেখো ইআইএ এনভায়রনমেন্টাল টুল যে বিষয় ওরিয়েন্টেড সেটা হচ্ছে কিন্তু এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। সো হিয়ার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার অ্যান্ড অপশন বি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8। দেখো কোশ্চেন নাম্বার 8-এ বলেছে হোয়াট ডাজ পোচিং মিন। তাহলে এই যে চোরা শিকারী, সেই পোচিং শব্দের অর্থ কি? চারটে অপশন। অপশন এতে দেওয়া রয়েছে ফার্মিং সাস্টেনেবল ক্রপস, অপশন বিতে দেওয়া রয়েছে দ্য ইললিগাল হান্টিং অর ক্যাপচারিং অফ ওয়াইল্ড অ্যানিমালস, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে প্ল্যান্টিং ট্রিজ অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে ওয়াটার পিউরিফিকেশন। তাহলে পোচিং যেটাকে বলা হয় চোরা শিকার, ঠিক আছে, মানেই হচ্ছে ইললিগাল হান্টিং করা এবং তার সাথে সাথে ওয়াইল্ড অ্যানিমেলের স্কিন সেগুলোকে ক্যাপচার করা, কারণ আন্তর্জাতিক মার্কেটে সেগুলো হাই ভ্যালু এবং সেগুলোকে বিক্রি করে দেওয়া হয়, সেখান থেকে পয়সা রোজগার করা হয় এবং যার জন্য বন দপ্তর কিন্তু বিভিন্ন স্টেটে এই পোচিংকে আটকানোর জন্য অনেক অ্যাক্ট, অনেক কিছু ইনিশিয়েট করেছে, যাতে এইভাবে পশু হত্যা করে তাদের স্কিন, তাদের ইম্পর্ট্যান্ট কোনো জিনিস এরকমভাবে চুরি করে যাতে আন্তর্জাতিক মার্কেট বলো বা যে কোনো জায়গাতে এইভাবে যাতে বিক্রি না করা হয়। তাই চোরা শিকারীদের হাত থেকে এটা টার্মটাই হচ্ছে ইললিগাল হান্টিং এবং ক্যাপচারিং দ্য ওয়াইল্ড অ্যানিমালস, রেয়ার অ্যানিমালস। ওকে, সো ইয়ার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি এর পাশে আমরা টিক করে নিলাম। এগুলো কিন্তু টার্ম রিলেটেড, এনভায়রনমেন্টের টার্ম রিলেটেড বিষয়। ওকে, নেক্সট দেখো which of the following greenhouse gases is most responsible for global warming। তাহলে এদের মধ্যে কোন গ্রিনহাউস গ্যাস গ্লোবাল ওয়ার্মিং এর জন্য বেশিরভাগ রেসপন্সিবল? চারটে অপশন। অপশন এতে দেওয়া রয়েছে অক্সিজেন, অপশন বিতে দেওয়া রয়েছে নাইট্রোজেন, অপশন সিতে দেওয়া রয়েছে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অপশন ডিতে রয়েছে আর্গন। তাহলে গ্রিনহাউস গ্যাস মোস্ট রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং, অপশন সি কার্বন ডাইঅক্সাইড। সো কার্বন ডাইঅক্সাইডের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম।
নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এ বলেছে হোয়াট ইজ দ্য মেইন কজ অফ ওজোন লেয়ার ডিপ্লেশন। তাহলে ওজোন লেয়ার ডিপ্লেশনের জন্য এদের মধ্যে কোনটি সর্বাধিক, মানে কোন কারণটি দায়ী, কোনটা মেইন কজ? চারটে অপশন। অপশন এ তে রয়েছে কার্বন মনোক্সাইড, অপশন বি তে রয়েছে ক্লোরোফ্লুরোকার্বন, অপশন সি তে দেখো দেওয়া রয়েছে মিথেন, অ্যান্ড অপশন ডি তে রয়েছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে মেইন কজ অফ ওজোন লেয়ার ডিপ্লেশন না, সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। সো অপশন বি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। তাহলে মেইন কজ অফ ওজোন লেয়ার ডিপ্লেশন সঠিক উত্তর হবে হচ্ছে সিএফসি। কোশ্চেন নাম্বার 11। দেখো কোশ্চেন নাম্বার 11 এ বলেছে দ্য রামসার কনভেনশন ইজ রিলেটেড টু দ্য কনজারভেশন অফ। তাহলে রামসার কনভেনশন বা রামসর সম্মেলন বা চুক্তি এদের মধ্যে কোন বিষয়ের সাথে রিলেটেড? চারটে অপশন। অপশন এ তে দেওয়া রয়েছে ফরেস্ট, অপশন বি তে দেখো দেওয়া রয়েছে ওয়েটল্যান্ডস, অপশন সি তে দেওয়া রয়েছে ওয়াইল্ড লাইফ, অ্যান্ড অপশন ডি তে দেওয়া রয়েছে ওশানস। তাহলে রামসার কনভেনশন কোন বিষয়ের সাথে রিলেটেড? না, সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, ওয়েটল্যান্ডস। তাহলে রামসার কনভেনশন ইজ রিলেটেড টু দ্য কনজারভেশন অফ ওয়েটল্যান্ডস। কোশ্চেন নাম্বার 12। দেখো কোশ্চেন নাম্বার 12 এ বলেছে হোয়াট ইজ ইউট্রোফিকেশন। তাহলে ইউট্রোফিকেশন কাকে বলা হয়? চারটে অপশন। অপশন এ আ মেথড অফ অ্যাফরেস্টেশন, অপশন বি নিউট্রিয়েন্ট এনরিচমেন্ট অফ আ ওয়াটার বডি কজিং অ্যালগাল ব্লুমস, অপশন সি দ্য প্রসেস অফ ক্লিনিং পলিউটেড ওয়াটার, অ্যান্ড অপশন ডি তে দেখো দেওয়া রয়েছে দ্য ডিক্লাইন অফ অ্যানিম্যাল পপুলেশন। তাহলে ইউট্রোফিকেশন কাকে বলবে? দেখো ইউট্রোফিকেশন হচ্ছে এক্সেসিভ এনরিচমেন্ট অফ ওয়াটার বডিজ। ওকে, মানে জলাশয় বলো, হ্রদ, নদী, মহাসাগর এদের যে পুষ্টি উপাদান এখানে যে প্রাথমিকভাবে অত্যাধিক, যার ফলে কি হয়, আম সেটা যদি হয় তার ফলে জলের অক্সিজেনের যে ক্ষয় সেটা খুব বেশি পরিমাণে হয়। যার জন্য জলজ প্রাণীর মৃত্যু ঘটে এবং তার সাথে, সাথে হচ্ছে ফসফরাস, নাইট্রোজেন এগুলো অত্যাধিক বেড়ে যায়। যার ফলে হচ্ছে শৈবালগুলোতে ফুল ফোটে। কিন্তু আল্টিমেটলি যেটা হয় সেটা হচ্ছে কিন্তু অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে জলজ প্রাণীর মৃত্যু হয়। যেটাকে বলে ইউট্রোফিকেশন। ওকে? তার সাথে, সাথে ডেথ অফ অ্যাকোয়াটিক লাইফ। ওকে, তাই নিউট্রিয়েন্ট এনরিচমেন্ট হয়, তাতে মনে হয় যে নিউট্রিয়েন্ট এনরিচমেন্ট মানে হচ্ছে ওয়াটার বডি, না, সেটা এনরিচমেন্টের ফলে অ্যাকচুয়ালি জলজ প্রাণীর ক্ষতি হয়, কারণ ক্ষতিকারক মৌলগুলোর সংখ্যা বাড়তে থাকে। ঠিক আছে? সেটা বেড়ে গিয়ে আল্টিমেটলি জলের মধ্যে শৈবালে ফুল ফোটা বা এই সমস্ত জিনিসগুলো হয়। আর সেটা আসে মানেই হচ্ছে জলের যে স্বাভাবিক যে বিওডি আমরা যেটা বলে থাকি, আমরা এই নিয়েও পরে আলোচনা করব, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো সেইগুলো কিন্তু হচ্ছে সেটার অক্সিজেনের যে লেভেল সেটা কিন্তু কমে যায় ভীষণভাবে এবং জলজ প্রাণীর কিন্তু মৃত্যু ঘটে। এটাকে বলা হয় ইউট্রোফিকেশন। সো হিয়ার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 এ বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড আ প্রাইমারি পলিউটেন্ট। তাহলে এদের মধ্যে কোনটাকে প্রাথমিক পলিউটেন্ট বা দূষক বলা হয়? চারটে অপশন। অপশন এ অ্যাসিড রেন, অপশন বি ওজোন, অপশন সি সালফার ডাইঅক্সাইড এমিটেড ডিরেক্টলি, অ্যান্ড অপশন ডি হচ্ছে স্মগ। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট বলা হয় হচ্ছে সালফার ডাইঅক্সাইডকে। সো হিয়ার অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চলে আসবো, দেখো আমরা কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 বলেছে হোয়াট ইজ দ্য মেন অবজেক্টিভ অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের মেন অবজেক্টিভ বা প্রধান উদ্দেশ্য কী? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। টু ইউজ অল রিসোর্সেস ইমিডিয়েটলি, মানে যে সমস্ত রিসোর্সেস রয়েছে সমস্ত সম্পদগুলোকে ইমিডিয়েটলি কাজে লাগানো। অপশন বিতে রয়েছে টু মিট কারেন্ট নিডস উইদাউট কম্প্রোমাইজিং ফিউচার জেনারেশন। ঠিক আছে, কারেন্ট নিডসকে ফুলফিল করা উইদাউট কম্প্রোমাইজেশন ফিউচার জেনারেশন, কিন্তু তাতে দেখতে হবে যে ফিউচার জেনারেশনের জন্য যাতে কোনো রকম কোনো কম্প্রোমাইজ না করা হয়, মানে ফিউচার জেনারেশনের জন্য সব জিনিসটা রেখেই কারেন্ট নিডসকে ফুলফিল করা। সিতে রয়েছে টু স্টপ অল ডেভেলপমেন্ট, অপশন ডিতে রয়েছে টু ফোকাস অনলি অন ইকোনমিক গ্রোথ। তাহলে হোয়াট ইজ দ্য মেন অবজেক্টিভ অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট? আজকে বর্তমান অর্থনীতিতে সমস্ত জায়গাতেই এনভায়রনমেন্টে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ আ ভেরি ভেরি কমন টার্ম।
সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলবে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট তাকেই বলা হয় যেখানে হচ্ছে পরিবেশের উন্নতি সাধন করা হয় ন্যাচারাল রিসোর্সকে দিয়েই, কিন্তু সেই ন্যাচারাল রিসোর্সের পাশাপাশি, ঠিক আছে, ন্যাচারাল রিসোর্সেসকে নিঃশেষ করে দেওয়া নয়, ফিউচার জেনারেশনের জন্য সেটাকে রাখা, তার পাশাপাশি হচ্ছে সহাবস্থান করা, যেখানে উন্নতি সাধন ডেভেলপমেন্ট হবে কিন্তু সেটা পরিবেশকে ক্ষতি করে নয় বা পরিবেশকে ক্ষয় সাধন করে নয়, ঠিক আছে, পরিবেশকে সাথে নিয়ে পরিবেশের দিকটাকে মাথায় রেখে আমাদের কিন্তু ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়ে যেতে হবে। দিস ইজ কল্ড দ্য ভেরি ভেরি কমন টার্ম ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের মেন উদ্দেশ্য কি সেটা আমরা দেখলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15-এ বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস এম টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট ইন ইন্ডিয়া। তাহলে এর মধ্যে কোন অ্যাক্টের লক্ষ্য হলো ইন্ডিয়ার এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা, সুরক্ষা দেওয়া? এক্ষেত্রেও চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এতে রয়েছে দ্য ওয়াটার অ্যাক্ট 1974, অপশন বিতে রয়েছে দ্য এয়ার অ্যাক্ট 1981, অপশন সিতে রয়েছে দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 অ্যান্ড অপশন ডিতে দেওয়া রয়েছে অল অফ দ্য অ্যাবাভ। তাহলে এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে এদের মধ্যে কোন অ্যাক্টের লক্ষ্য হচ্ছে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা, না সঠিক উত্তর হবে কিন্তু দেখো অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। প্রত্যেকটা অ্যাক্টই কিন্তু পরিবেশের কোনো না কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত, তাই তো? তাহলে এগুলোর লক্ষ্য কিন্তু হচ্ছে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16-এ বলেছে ইন হুইচ অফ দ্য গিভেন ইয়ার ডাজ দ্য অ্যামেন্ডমেন্ট অফ ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট টেক প্লেস। তাহলে কোন ইয়ারে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট অ্যামেন্ড হয়েছিল? এক্ষেত্রেও চারটে অপশন। অপশন এতে দেওয়া রয়েছে দেখো 1976, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে 1988, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে 1980 অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে 1971। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে কোন ইয়ারে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট হয়েছিল, না সঠিক উত্তর হবে অপশন বি 1988। সো অপশন বি 1988-এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17-এ বলেছে হেপাটাইটিস এ ইজ হোয়াট কাইন্ড অফ ডিজিজ। তাহলে হেপাটাইটিস এ কী রকমের ডিজিজের মধ্যে পড়ে? দেখো এক্ষেত্রেও চারটে অপশন। অপশন এতে রয়েছে ফুড কন্টামিনেশন, অপশন বিতে রয়েছে ওয়াটার বোর্ন ডিজিজ, অপশন সিতে রয়েছে এয়ারবোর্ন ডিজিজ অ্যান্ড অপশন ডিতে রয়েছে বোথ এ অ্যান্ড বি, মানে বোথ ফুড কন্টামিনেশন এবং ওয়াটার বোর্ন ডিজিজ। দেখো হেপাটাইটিস এ কিন্তু ফুড কন্টামিনেশন তার মাধ্যমেও ছড়ায় এবং জলের মাধ্যমেও ওয়াটার বোর্ন ডিজিজের মাধ্যমেও ছড়ায়, ঠিক আছে? সো হেয়ার অপশন ডি বোথ এ অ্যান্ড বি আর দ্য রাইট আনসার। সো অপশন ডি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18-এ বলেছে হাউ মেনি বায়োডাইভার্সিটি হটস্পট এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এদের মধ্যে কতগুলো বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে, তাই তো, এক্সিস্ট করছে গোটা ওয়ার্ল্ডের রেসপেক্টে? দেখো এক্ষেত্রেও তোমাদের দেখো অপশন রয়েছে চারটে অপশন। অপশন এতে দেখো দেওয়া রয়েছে 34, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে 30, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে 35 অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে 36। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু দেখো বায়োডাইভার্সিটি হটস্পট কতগুলো রয়েছে, না সঠিক উত্তর হবে অপশন সি 35। সো 35-এর পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নিলাম। দেখো বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলবে, না বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে বায়োজিওগ্রাফিক্যাল রিজিয়ন যেখানে হাই লেভেল অফ প্ল্যান্ট এন্ডেমিনেশন এবং যেগুলো সেভার থ্রেটের মধ্যে রয়েছে, ঠিক আছে, তাদের অরিজিনাল নেটিভ ভেজিটেশন যেখানে হচ্ছে মানে যে ধরনের উদ্ভিদ বর্তমানে আর পাওয়া যায় না, খুব থ্রেটের মুখে রয়েছে, 70%-এরও বেশি হারিয়ে যাওয়া সমস্ত গাছগুলো সেগুলোকে বায়োডাইভার্সিটির আন্ডারে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? এটাকেই বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট।
ইউনিক স্পেসিস এখানে যেমন পাবে, মানে যেগুলো ক্লাইমেট চেঞ্জ বলো, প্লাস পাশাপাশি হ্যাবিটেট ডিস্ট্রাকশন, কোনো পোচিংয়ের জন্য জীবজন্তু সকলটাই যেগুলো হারিয়ে গেছে সেটাকেই কিন্তু বলা হয় হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট। ওকে, নেক্সট দেখো জোয়ার, কোশ্চেন নাম্বার 19, জোয়ার অ্যাজ ওয়েল অ্যাজ বাজরা গ্রোজ ইন রিজিয়ন্স হ্যাভিং, তাহলে জোয়ার এবং তার সাথে বাজরা কোন রিজিয়নে ভালো গ্রো করে? চারটে অপশন, অপশন এ হাই অ্যামাউন্ট অফ ময়েশ্চার, যেখানে ময়েশ্চারের অ্যামাউন্ট খুব বেশি, অপশন বিতে রয়েছে লো অ্যামাউন্ট অফ ময়েশ্চার, অপশন সিতে রয়েছে নো ময়েশ্চার, অ্যান্ড অপশন ডিতে রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তাহলে জোয়ার এবং বাজরা এটা কিন্তু সেই অঞ্চলেই ভালো হয় যেখানে লো অ্যামাউন্ট অফ ময়েশ্চার রয়েছে। সো হিয়ার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি এর পাশে আমরা টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20তে বলেছে স্টেট দ্য নেম অফ দ্য ড্রাগ দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্ল্যান্ট সোর্স অফ কফি অর টি, তাহলে যেটা প্ল্যান্ট সোর্স কফি এবং টি থেকে যে ধরনের ড্রাগ প্রস্তুত হয় সেটার নাম বলো। চারটে অপশন, অপশন এতে রয়েছে দেখো ক্যাম্ফর, অপশন বিতে রয়েছে অপিয়াম পপি, অপশন সিতে রয়েছে ক্যাফাইন, অ্যান্ড অপশন ডিতে রয়েছে থর্ন অ্যাপেল। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি ক্যাফাইন। তো অপশন সি ক্যাফাইনের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 21, কোশ্চেন নাম্বার 21-এ বলেছে হোয়াট ইজ দ্য কজ অফ দ্য সয়েল পলিউশন, তাহলে সয়েল পলিউশন বা মাটি দূষণের জন্য, মৃত্তিকা দূষণের জন্য কোন কারণটি দায়ী? চারটে অপশন, অপশন এতে রয়েছে অ্যাসিড রেন, অপশন বিতে রয়েছে ওজোন, অপশন সিতে রয়েছে অ্যারোজল, অ্যান্ড অপশন ডিতে রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। দেখো সঠিক উত্তর হবে কিন্তু দেখো অ্যাসিড রেন। ঠিক আছে, অ্যাসিড রেন যেটা খুবই ক্ষতিকারক, জানো যে অ্যাসিড রেনের জন্য এরকম বহু স্থাপত্য, বিশেষ করে ভারতবর্ষের তাজমহল, যেটা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অ্যাসিড রেনের জন্য, যার জন্য মধ্যে হচ্ছে SO2 সালফার ডাইঅক্সাইড এবং NO2। ওকে, এরপর আমরা দেখে নেব অ্যারোজল কি। দেখো এখানে একটা অপশানে রয়েছে অ্যারোজল, অ্যারোজল মানে হচ্ছে দেখো ফাইন সলিড পার্টিকেলস। ঠিক আছে, যখন সেটা মানে এটা বিজ্ঞানের একটা বিষয়। ঠিক আছে, আম, যখন তোমার হচ্ছে ওই যে ক্লাউডস বলো, ফগ বলো, যেখানে হচ্ছে সলিড পার্টিকেলস যেটা লিকুইড ড্রপলেটসের মধ্যে ডিসপার্সড হয় ইন এ গ্যাস টিপিক্যালি এয়ার, সেটাকেই কিন্তু বলা হয় অ্যারোজল। ওকে, মানে বাতাসে যদি কোনো গ্যাসের মধ্যে ভেসে থাকা অতি ক্ষুদ্র কঠিন কণা যখন তরল ফোটার মিশ্রণে কেই কিন্তু বলা হয় হচ্ছে অ্যারোজল। ওকে, যে কোনো যেমন হচ্ছে এই যে স্মগ বলো, ফগ, ঠিক আছে, সমস্ত বা মানুষের তৈরি কোনো স্প্রে দূষণ, সেগুলোকেই বলা হয় কিন্তু অ্যারোজল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 22, কোশ্চেন নাম্বার 22-তে বলেছে ওয়াই আর রেডিয়েশনস হার্মফুল, তাহলে রেডিয়েশন কেন হার্মফুল? এক্ষেত্রেও চারটে অপশন, অপশন এতে রয়েছে রেডিয়েশন লিডস টু স্কিন ক্যান্সার, রেডিয়েশন স্কিন ক্যান্সারের সাথে সম্পর্কিত, অপশন বিতে রয়েছে রেডিয়েশন কজ অ্যানিমিয়া, রেডিয়েশন অ্যানিমিয়ার কারণ, অপশন সিতে রয়েছে রেডিয়েশন চেঞ্জেস বডি টিস্যুস, রেডিয়েশন বডি টিস্যুকে চেঞ্জ করে, অপশন ডিতে রয়েছে রেডিয়েশন আর নট স্টেবল, রেডিয়েশন স্টেবল নয়। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে রেডিয়েশন কেন হার্মফুল, রেডিয়েশন কিন্তু স্কিন ক্যান্সারের সাথে লিড করে, ডিরেক্টলি টিস্যু ড্যামেজ করা বা স্কিন ক্যান্সারের সাথে রিলেটেড। সো হেয়ার অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, তাই আমরা অপশন এর পাশে টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 23, কোশ্চেন নাম্বার 23-তে বলেছে নেম দ্য গ্যাস দ্যাট ইজ ভাইটাল ইন মেনটেনিং অ্যাটমসফেরিক টেম্পারেচার, তাহলে সেই গ্যাসের নাম করো যেটা অ্যাটমসফেরিক টেম্পারেচারকে মেনটেন করতে সাহায্য করে। চারটে অপশন, অপশন এতে রয়েছে অক্সিজেন, অপশন বিতে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, অপশন সিতে রয়েছে নাইট্রোজেন, আর অপশন ডিতে রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তাহলে যেটা অ্যাটমসফেরিক টেম্পারেচারকে মেনটেন করতে সাহায্য করে এরকম গ্যাস হলো কিন্তু কার্বন ডাইঅক্সাইড। সো হেয়ার অপশন বি কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য রাইট আনসার, আমরা অপশন বি এর পাশে টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 24-এ বলেছে হু ডিসকভার্ড দ্য টার্ম ইকোসিস্টেম, তাহলে ইকোসিস্টেম টার্মটা কে আবিষ্কার করে? এক্ষেত্রেও চারটে অপশন, অপশন এতে রয়েছে ওডাম, অপশন বিতে রয়েছে এলটন, অপশন সিতে রয়েছে আর্থার জি ট্যান্সলে, অ্যান্ড অপশন ডিতে রয়েছে ক্লিমেন্স।
তাহলে ইকোসিস্টেম টার্মটা প্রথম কে আবিষ্কার করেন? না, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, আর্থার জি ট্যান্সলে। ওকে, তাহলে আর্থার জি ট্যান্সলে ইকোসিস্টেম টার্মটাকে কিন্তু প্রথম ইউজ করেন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25-এ বলেছে অল স্পেসিস অন আর্থ উইথ ইচ আদার লং উইথ দেয়ার রেসপেক্টিভ এনভায়রনমেন্টস কালেকটিভলি কনস্টিটিউট। তাহলে আর্থের সমস্ত স্পেসিস যখন উইথ ইচ আদার অ্যালং উইথ রেসপেক্টিভ এনভায়রনমেন্টস, যখন তারা একসঙ্গে একটা এনভায়রনমেন্টে কালেকটিভলি অবস্থান করে, তখন সেটাকে কি বলা হয়? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন। অপশন এ বায়োস্ফিয়ার, অপশন বি অ্যাটমসফিয়ার, দেখো বায়ুমণ্ডল, অপশন সি হাইড্রোস্ফিয়ার, অপশন ডি লিথোস্ফিয়ার। তাহলে সমস্ত স্পেসিস আর্থে জীবজন্তু সকলেই যে তাদের রেসপেক্টিভ এনভায়রনমেন্টসে কালেকটিভলি কনস্টিটিউট কল্ড হচ্ছে, সেটাকে বলা হয় হচ্ছে দেখো বায়োস্ফিয়ার। সো অপশন এ বায়োস্ফিয়ারের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে আমাদের, আমরা নেক্সট ইভিএস এর উপর আরও কয়েকটা সেট অফ কোশ্চেন রাখবো, সেখানে কিন্তু পেয়ে যাবে। ওকে, সেখানে আমরা এনভায়রনমেন্টের বিভিন্ন রকম আজ অবধি যে সমস্ত ধরনের ইনসিডেন্টগুলো হয়েছে, ঠিক আছে, কিছু কিছু সিগনিফিকেন্ট রয়েছে, যেমন হচ্ছে ভোপাল গ্যাস ট্র্যাজেডি, যেগুলো নিয়ে তোমাদের বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন সময় কোশ্চেন রিপিটেশন হয়েছে, যে কোন গ্যাসের প্রভাবে ভোপাল গ্যাস ট্র্যাজেডির মতো ইনসিডেন্ট হয়েছিল। নর্মদা বাঁচাও আন্দোলন কোথায় হয়েছিল, কি কারা সেই আন্দোলনের সঙ্গে সম্পর্কিত, প্লাস পাশাপাশি সাইলেন্ট ভ্যালি প্রজেক্ট, প্লাস রামসার সাইট, এগুলো সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা ইভিএস এর উপর এখন বেশ কয়েকটা সেট অফ কোশ্চেন রাখবো, এবং আমাদের চ্যানেলে নিয়মিত আমরা কিন্তু সেগুলো আপলোড করব। তাই তোমরা কিন্তু অবশ্যই সকলে এখনো অবধি যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু টিসিএস মান্ত্রা ডাব্লিউবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই সংক্রান্ত আরও বেশি ভিডিও পাবে, এবং ডাব্লিউবিসিএস পরীক্ষা যেটা খুব সম্ভবত তোমাদের জুন জুলাই মাসে হওয়ার কথা রয়েছে, সেই পরীক্ষারকে মাথায় রেখে আমরা কিন্তু বিভিন্ন সেট অফ কোশ্চেন এখন কিন্তু নিয়মিত আমাদের চ্যানেলে আবার কিন্তু আমরা নিয়ে আসছি। ওকে, তাই টিসিএস মান্ত্রার পাশে থাকবে এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের কিন্তু সেখানে গ্রুপ খোলা হয়েছে, সেই গ্রুপের লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে কিন্তু অবশ্যই জয়েন করে যাবে যারা নিয়মিত ক্লাস ভিডিও পেতে চাও। নেক্সট চলে আসবো দেখো কোশ্চেন নাম্বার 26। Which of the following international treaties was adopted in 1997 to reduce the cause of climate change? তাহলে কোন ইন্টারন্যাশনাল ট্রিটি অ্যাডাপ্টেড করা হয়েছিল 1997-এ ক্লাইমেট চেঞ্জের যে কারণটাকে রিডিউস করবার জন্য, কমানোর জন্য? ওকে, এক্ষেত্রেও দেখো দেওয়া রয়েছে। অপশন এতে দেখো দেওয়া রয়েছে রামসার কনভেনশন, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে নাগোয়া প্রোটোকল, অপশন সিতে দেওয়া রয়েছে কিয়োটো প্রোটোকল, অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে দেখো জাপানের কিয়োটোতে কিয়োটো প্রোটোকল ক্লাইমেট চেঞ্জের জন্য অনুষ্ঠিত হয়েছিল কত সালে? না 1997-এ। রামসার কনভেনশন ইরানের তেহরানে অনুষ্ঠিত হয়েছিল। নাম্বার অফ রামসার সাইটস কতগুলো রয়েছে, কবে সেটা হয়েছে, আমাদের পরবর্তী সেট অফ কোশ্চেনে আমরা কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা ডিটেলস ইনফরমেশন দিচ্ছি না, কারণ সেখানেই কিন্তু আমরা ইন ডিটেলে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, বেশ, নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন। দেখে নাও কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27-এ বলেছে দ্য স্টকহোম কনভেনশন অন পারসিস্টেন্ট অর্গ্যানিক পলিউটেন্টস ওয়াজ সাইন্ড ইন দ্য ইয়ার। তাহলে স্টকহোম কনভেনশন অন পারসিস্টেন্ট অর্গ্যানিক পলিউটেন্টস কোন ইয়ারে সাইন্ড হয়েছিল? এক্ষেত্রেও চারটে অপশন। অপশন এ 2000, অপশন বি 2001, অপশন সি 1998, অ্যান্ড অপশন ডি 1999। তাহলে স্টকহোম কনভেনশন কত সালে সাইন্ড হয়েছিল? না, এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু দেখো অবশ্যই অপশন বি 2001-এ। ওকে, স্টকহোম সম্মেলন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28-এ বলেছে হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড পস্টুলেটেড দ্য কনসেপ্ট অফ ইকোলজিক্যাল নিসে। তাহলে এদের মধ্যে কোন কে, কোন সায়েন্টিস্ট দেখো ইকোলজিক্যাল নিসের টার্মটাকে পস্টুলেট করেছিলেন বা উত্থাপন করেছিলেন?
চারটে অপশন, অপশন এ তে রয়েছে দেখো আর্নেস্ট হ্যাকেল, হ্যাকেল। অপশন বি তে দেখো দেওয়া রয়েছে জে গ্রিনেল। অপশন সি তে দেখো দেওয়া রয়েছে বিসি প্যাটন। অ্যান্ড অপশন ডি হচ্ছে পিএইচ রিচ। সঠিক উত্তর হবে কিন্তু দেখো অপশন বি, জে গ্রিনেল। সো অপশন বি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে এলাম, যিনি কিন্তু ইকোলজিক্যাল নিসের মতো টার্মকে পস্টুলেটেড করেছিলেন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29-এ বলেছে হোয়েন ওয়াজ দ্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট লাস্ট অ্যামেন্ডেড। তাহলে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট যেটা 1986-এ হয়, সেটা কবে লাস্ট অ্যামেন্ডেড হয়েছিল? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন, অপশন এ 1990, অপশন বি 1991, অপশন সি 1992 অ্যান্ড অপশন ডি 1993। তাহলে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট লাস্ট অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল না, এক্ষেত্রে সঠিক উত্তর হবে হচ্ছে দেখো অপশন সি 1992। 1992 সালে কিন্তু লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30-তে বলেছে দেখো কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 30-তে বলেছে দ্য রিপোর্ট এন্টাইটেলড আওয়ার কমন ফিউচার ওয়াজ সাবমিটেড ইন 1987 বাই। তাহলে আওয়ার কমন ফিউচার এই রিপোর্ট যেটা সাবমিটেড হয়েছিল 1987-তে, কোথায় বা কে করেছিল? চারটে অপশন, অপশন এ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন যেটাকে বলে এফএও, অপশন বি ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন ডব্লিউএমও, অপশন সি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আইপিসি, অপশন ডি ব্রান্টল্যান্ড কমিশন। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি ব্রান্টল্যান্ড কমিশন। আবার কমন ফিউচার রিপোর্ট সাবমিটেড হয়েছিল 1987-এ ব্রান্টল্যান্ড কমিশনের দ্বারা। সো হিয়ার অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন ডি এর পাশে আমরা টিক মার্ক করে নিলাম। এখানে আমরা ইভিএস এর টোটাল 30টা সেট অফ কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছিলাম, কারণ ইভিএস একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টপিক। যারা পিএসসির বিভিন্ন পরীক্ষাগুলোতে অ্যাপিয়ার করছো, প্লাস পাশাপাশি স্টাফ সিলেকশনের আগামী যে সমস্ত আপকামিং এক্সামগুলো রয়েছে রেলওয়ের জন্য, সেখানে কিন্তু এনভায়রনমেন্ট স্টাডিজের উপর তোমাদের রীতিমতো সিলেবাসে মেনশন করা থাকছে। সেখানে কিন্তু ইভিএসে আলাদা টপিক হিসেবে ইভিএসকে দেখা হচ্ছে, এবং যেখানে কিন্তু ইভিএস থেকে তোমাদের 2-3টে হলেও কোশ্চেন থাকছে। তাই ইভিএসটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে রাখতে হবে আগামী সমস্ত পরীক্ষাগুলোর জন্য। ওকে, তাহলে এই টিসিএস মান্ত্রা ডাব্লিউবি চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটা প্রেস করে রাখবে। এবার থেকে নিয়মিত আমাদের চ্যানেলে আবার আগের মতো ভিডিও আসতে চলেছে, তাই অবশ্যই সেই ভিডিও যদি আগে পেতে চাও তাহলে কিন্তু আমাদের বেল আইকনটা প্রেস করে রেখো, এবং আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে কিন্তু সকলেই জয়েন করে নিতে পারবে যারা ইন্টারেস্টেড। ওকে, থ্যাংক ইউ সকলকে।